শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আবার তোমাদের তড়িৎ রসায়ন নিয়ে আসলাম, তোমাদের সাথে কিছু কথা বলবো। তাই আজকে তড়িৎ রসায়নটা শেষ করব, আর এই চ্যাপ্টারটা শেষ করলে তোমাদের আরেকটা চ্যাপ্টার থাকবে। নেক্সট 2টা বা 3টা ক্লাসে নেক্সট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তাহলে তারপর আমরা রিভিশনে যেতে পারবো। আমরা আজকে শিখব রিচার্জেবল ব্যাটারির গঠন, কার্যপ্রণালী ও রিচার্জ প্রক্রিয়া। এটা নিয়ে শিখব। এটা ঠিকমতো শেষ করতে বলে আমাদের ক্লাসগুলো শেষ বলা যায়। তোমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ব্যাটারি দেখতে পাও। এই ব্যাটারির কিছু ব্যাটারি আছে যেগুলো একবার শেষ হয়ে গেলে আর চার্জ করা যায় না। আবার কিছু ব্যাটারি আছে যেগুলোকে চার্জ করা যায়। যেগুলো চার্জ করা যায় না, তোমরা ড্রাই সেল নাম শুনেছো, ড্রাই সেল দেখেছো। আমরা ঘড়িতে কিছু ব্যাটারি ব্যবহার করি যেগুলো শেষ হয়ে গেলে ফেলে দিতে হয়, সেগুলো হলো প্রাইমারি সেল। এটা সংজ্ঞা যদি বলি, যে সকল ব্যাটারির কোনটি ব্যবহার করতে করতে ফুরিয়ে গেলে ফেলে দিতে হয় আর রিচার্জ করা যায় না, সেগুলোকে সাধারণত ড্রাই সেল বলে, এবং এগুলোই হলো প্রাইমারি সেল। আর কিছু কিছু সেল যারা বারবার রিচার্জ করা যায় এবং কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায়, তাদেরকে বলা হয় সেকেন্ডারি সেল। যেমন গাড়িতে ব্যবহৃত স্টোরেজ সেল, তারপর আমরা ইউপিএস, আইপিএস, এগুলো এক একটা। তারপর আমরা যে মোবাইলে ব্যবহার করি সেগুলো। একটি তড়িৎ রাসায়নিক কোষে যে বিক্রিয়ার সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যদি ওই বিক্রিয়াটি বাইরের কোনো উৎস থেকে শক্তি প্রয়োগ করে বিপরীতমুখীভাবে চালনা করা যায়, তথা বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে পুনরায় কোষটিকে চার্জ করা যায়, অর্থাৎ ব্যয়িত শক্তিটা পুনরায় পুনরুদ্ধার করা যায়, তাহলে সেগুলো হবে রিচার্জেবল ব্যাটারি বা স্টোরেজ সেল। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারি বা সঞ্চয়ক কোষ রয়েছে, যেমন লেড স্টোরেজ সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা আজকে লেড স্টোরেজ সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি এই সম্পর্কে জানব। ছোট করি। লেড স্টোরেজ সেল। লেড স্টোরেজ সেল এর দুটি তড়িৎদ্বারই লেড বা সীসার পাতের তৈরি। তবে একটি লেডের গ্রিডে সছিদ্র লেডের পাত ভর্তি করে অ্যানোড তৈরি করা হয়, মানে লেড দ্বারা অ্যানোড তৈরি করা হয়। অপর লেডের গ্রিডে লেড অক্সাইড ভর্তি করে ক্যাথোড তৈরি করা হয়, মানে একটার মধ্যে লেড ভর্তি করা থাকে, আরেকটার মধ্যে লেড অক্সাইড ভর্তি করা থাকে, এবং উভয়ের তড়িৎদ্বারের মধ্যেই সালফিউরিক অ্যাসিডের একটি সাধারণ দ্রবণে ডোবানো থাকে। আমরা কথাটা মনে বুঝতে পেরেছি যে একটার মধ্যে শুধু লেড থাকে, আরেকটার মধ্যে থাকে লেড অক্সাইড। ওকে। আর দুইটার মধ্যেই সাধারণভাবে আমাদের থাকবে কি, সালফিউরিক অ্যাসিড। আর যদি আমি বলি যে কোষটি কি টাইপের কোষ, কোষটা হলো লেড, লেড থেকে লেড সালফেট। আর উভয়টাই হলো সালফিউরিক অ্যাসিডে ডুবানো থাকে। আচ্ছা, আমি একটু ঠিক করে দিই, লেড কমা লেড সালফেট, এটা হলো সালফিউরিক অ্যাসিড থাকবে জলীয়। আর লেড অক্সাইড থেকে লেড, তার মানে এটা হলো আমার সালফিউরিক অ্যাসিড, উভয়টার মধ্যে জলীয় অবস্থায় থাকবে, লেড থেকে লেড সালফেট আর লেড অক্সাইড থেকে লেড তৈরি হবে। এখন যদি আমরা বিদ্যুৎ কোষে চার্জ করা হয়, মানে বহির্ভূত সংযুক্ত করা হয়, তো বিদ্যুৎ প্রবাহিত হবে। আর যদি আহ, বিদ্যুৎ অপসারণ করা হয়, মানে অপসারণ বলতে এটাকে যখন ডিসচার্জ করা হবে, তখন ওইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আর আমি যখন বাইরের থেকে কারেন্ট দিব, তখন সেটা চার্জ দিতে হবে। এখন এই দুইটা প্রক্রিয়ার আমরা কি ধরনের বিক্রিয়া হয় সেটা একটু দেখব। আমরা যখন আমরা যখন এই লেড স্টোরেজ সেলটাকে কোনো একটি বহির আহ, মানে কোনো বর্তনীর সাহায্যে বাইরে কোনো জায়গায় সংযোগ করা হবে যেখানে বিদ্যুৎ দরকার, তাহলে সেখানে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ বিদ্যুতের বা বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুতের প্রবাহ হবে এবং ডিসচার্জ হবে। তা ডিসচার্জের সময় কি কি ধরনের বিক্রিয়া হয় সেটা একটু দেখি। অ্যানোড,
অ্যানোডে বিক্রিয়া, এই বিক্রিয়া তোমরা যদি ঠিকভাবে লিখতে পারো তাহলেই তুমি ফুল মার্ক পাবা, কারণ পরীক্ষায় এই বিক্রিয়াটাই স্যাররা ঠিকভাবে দেখে আর উপরে এই কোষটা একটু ঠিকভাবে দেখে। অ্যানোডে বিক্রিয়া কি হয়? অ্যানোডে হয় লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট আর 2H প্লাস এবং দুইটা ইলেকট্রন তৈরি করে। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিক্রিয়া হয়, ক্যাথোডে আমার আছে লেড অক্সাইড আগের থেকে, তার সাথে এই যে 2H প্লাস এইটা এবং সালফিউরিক অ্যাসিড তো আগের থেকেই থাকবে, সেই অংশগুলো বিক্রিয়া করে। এখন একটু দেখো এই 2H প্লাস, আচ্ছা এই ইলেকট্রনটা এখানে ব্যবহৃত হয়ে উৎপন্ন করবে লেড সালফেট এবং পানি। উভয় ক্ষেত্রে লেড সালফেট তৈরি হয়, লেড সালফেটটা থাকে সলিড, পানিতে থাকে লিকুইড, এটা হবে সলিড। যদি আমি বিদ্যুৎ ক্ষরণ এবং অবস্থায় মোট বিক্রিয়া যদি লিখি বা সমগ্র বিক্রিয়া নিয়ে যদি লিখতে চাই তাহলে কি লিখব? লেড প্লাস PbO2 প্লাস 2 অণু সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 2 অণু লেড সালফেট প্লাস 2 অণু পানি, কারণ এই H প্লাস ইলেকট্রন সবটা এদিকে ব্যবহৃত হয়ে গেছে। ওকে, এখানে সমতা করলে এটা 2 হবে। আর এখন এটা হলো বিদ্যুৎ ক্ষরণ, মানে বিদ্যুৎ ডিসচার্জিং, বিদ্যুৎ ক্ষরণ আমি লিখে দিই বিদ্যুৎ ক্ষরণ। এখন যদি চার্জিং হয় তাহলে এখান থেকে এই অংশটা তৈরি হবে, তখন ঠিক বিপরীত ধরনের বিক্রিয়া হবে, তাকে বলছি চার্জিং। ওকে, তাহলে আমরা এখানে ডিসচার্জিং অবস্থায় মানে বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তাহলে এই বিক্রিয়াটা পাবো। আমরা এখন কয়েকটা লাইন কথা বলতে পারি যে সমস্ত লেড অক্সাইড এবং লেড সালফেটে রূপান্তরিত হয় তখন পাদ্যের মধ্যে কোনো ভিন্নতা থাকে না, ফলে বিদ্যুৎ কোষের সরবরাহ বন্ধ হয়ে যায়। যখন সবগুলো এই অংশ চেঞ্জ হয়ে যাবে তখন বিদ্যুৎক্ষরণ বন্ধ হয়ে যাবে। মানে বিদ্যুৎক্ষরণ বন্ধ হয়ে যাবে বলতে বোঝাচ্ছে যে এটাও নাই, ইলেকট্রন তো পাস করতে হবে, পাস করার জন্য তো ইলেকট্রন দেওয়ার মতো কারো ক্ষমতা থাকতে হবে। তো এগুলো যদি না থাকে তাহলে তো আর সে বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে না, তখন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তো আমরা বলতে পারি যে অনেক সময় বলি না যে চার্জিং ব্যাটারিতে চার্জ শেষ, মানে সেই বিষয়টাই ঘটবে। এখন বিপরীত ক্রমে আমরা যখন চার্জ দিব তখন সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো ফিরে আসার বিষয়টাকে আমরা কিভাবে করব? একদম ইজি, আমি জাস্ট বিপরীত ধর্মের বিক্রিয়াটা লিখবো। তোমাদের এটা নিয়ে করার দরকার নেই, আমরা জাস্ট এদিকের বিক্রিয়া থেকে এটা তৈরি করব, এদিকের বিক্রিয়া থেকে এটা তৈরি করব। ওকে, কি তৈরি হয় দেখি প্রথম অংশটা থেকে। অ্যানোডে বিক্রিয়া PbSO4 প্লাস 2S, এটা অ্যানোডে তো না, এটা ক্যাথোডে, কারণ ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হলো ক্যাথোডে বিক্রিয়া। মানে যখন আমি চার্জিত করব তখন অ্যানোডটা ক্যাথোডে কনভার্ট হয়ে যাবে আর ক্যাথোডটা অ্যানোডে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখানে উৎপন্ন হবে লেড প্লাস সালফিউরিক অ্যাসিড। আর অ্যানোডে বিক্রিয়া হবে, অ্যানোডে কি হবে? লেড সালফেট প্লাস পানি। আমার যা ছিল ডান দিকে তাই আমি লিখব, সেখান থেকে উৎপন্ন হবে। এটা কিন্তু একদম সহজ, মানে এই অংশটুকু পারলে বাকি অংশটা মিলানো কোনো সমস্যা নেই। লেড অক্সাইড প্লাস 2H প্লাস প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস 2 ইলেকট্রন, এখান থেকে এই অংশটা তৈরি হয়। এখন যদি আমি সামরিক বিক্রিয়া লিখি তাহলে ওই একই জিনিস, এই দুইটা অংশ যোগ হবে। 2 লেড সালফেট প্লাস 2 অণু পানি ইকুয়াল টু লেড সলিড প্লাস লেড অক্সাইড সলিড প্লাস 2 অণু সালফিউরিক অ্যাসিড, এটা তৈরি হবে। এটা হলো আমাদের লেড স্টোরেজ সেল বা পারদ বা লেড সঞ্চয়ক কোষ। এই লেড সঞ্চয়ক কোষে আমরা সাধারণত একটি নির্দিষ্ট ভোল্টের ব্যাটারি ইএমএফ বা তড়িৎচালক বল তৈরি করতে পারি। আর এখানে বিশুদ্ধ পানি এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা একটু হাই, মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থাকে।
ঘনত্ব সাধারণত 1.2 ঠিক রাখা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারির বিষয়টাও আমি মুখে অনেকখানি বলবো আর বিক্রিয়াগুলো লিখে দিব, একটু দেখি। লিথিয়াম আয়ন ব্যাটারির বিষয়টা কি? লিথিয়াম আয়ন ব্যাটারি একটি রিচার্জেবল ব্যাটারি। এতে ডিসচার্জের সময়, ডিসচার্জ মানে হলো বিদ্যুৎ ক্ষরণের সময় লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে এবং রিচার্জের সময় বা চার্জিংয়ের সময় লিথিয়াম আয়ন ক্যাথোড থেকে অ্যানোডে স্থানান্তরিত হয়। এটা খুব সহজ সিম্পল একটা কথা। ডিসচার্জিং বা বিদ্যুৎ ক্ষরণের সময় কোথা থেকে কোথায় যায়? অ্যানোড থেকে ক্যাথোডে যায়। আর চার্জিংয়ের সময় ক্যাথোড থেকে অ্যানোডে স্থানান্তরিত হয়। লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট দণ্ড কী হিসেবে ব্যবহৃত হয়? অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় এবং এটি লিথিয়াম আয়ন ব্যাটারি নামে পরিচিত থাকে। আমরা ন্যানো টেকনোলজির সাহায্যে এর অনেক উন্নতি সাধন করতেছি। তোমরা কিছুদিন আগে একটা নিউজ পেয়েছো, নোবেল পুরস্কার পাওয়া হয়েছে কেমিস্ট্রিতে 2019-এ। সেটা ছিল লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতি সাধনের কারণে, যেখানে লিথিয়াম আয়ন ব্যাটারির রিচার্জিং এবং ডিসচার্জিংয়ের জন্য যে ব্যবস্থাটা তৈরি হয়েছে সেখানে পরিমাণটা মানে ব্যাটারির আয়তন এবং ঘনত্ব খুবই কমে গেছে এবং তার পুরুত্ব কমে গেছে, বাট তার রিচার্জ করার ক্ষমতা বেড়ে গেছে। যে কারণে আগে ব্যাটারিগুলো অনেক মোটা মোটা ছিল, এখন ব্যাটারিগুলো আস্তে আস্তে অনেক সিম্পল হচ্ছে। দেখো খুব সিম্পল একটা কথা আমি বললাম, বাট এই কারণেই সে নোবেল পুরস্কারটা পাচ্ছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারবে 2019 বা 2018, আমি এক্স্যাক্টলি আমার মনে নাই কোন বছর লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতি সাধনে রসায়নে নোবেল পুরস্কার পায় একজন বিজ্ঞানী। গঠন, আমরা যদি বাণিজ্যিক লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যানোড হিসেবে সাধারণত লিথিয়াম আয়নযুক্ত কার্বন তথা গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়, আর ক্যাথোডে দ্বিধাতব অক্সাইড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে জৈব দ্রাবক লিথিয়াম এর জটিল দ্রবণ ব্যবহার করা হয়। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে যে অ্যানোড হিসাবে ব্যবহার করে লিথিয়াম আয়নযুক্ত কার্বন বা গ্রাফাইট, ক্যাথোড হিসেবে দ্বিধাতব অক্সাইড, তড়িৎ বিশ্লেষক হিসেবে জৈব দ্রাবক লিথিয়াম জটিল আয়ন ব্যবহার করা হয়, জটিল আয়ন লবণ। ক্যাথোড হিসেবে যে দ্বিধাতব অক্সাইড ব্যবহার করা হয় তা প্রধানত লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। আমি জাস্ট উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। পলিঅ্যানায়ন যেমন লিথিয়াম আয়রন ফসফেট এ কোষের ইলেকট্রোলাইট হিসেবে বা জৈব দ্রাবক হিসেবে জৈব কার্বনেটের মিশ্রণ যেমন ইথিলিন কার্বনেট, ডাইইথাইল কার্বনেট লিথিয়ামের জটিল আয়ন ব্যবহার করা হয়। এসব অজলীয় বা জৈব ইলেকট্রোলাইটের মধ্যে লিথিয়ামের বিভিন্ন জটিল লবণ যেমন লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট, লিথিয়াম হেক্সাফ্লোরো আর্সেনেট, মনোহাইড্রেট, LiSFF6, লিথিয়াম পারক্লোরেট ইত্যাদি দ্রবণ ব্যবহার করা হয়। আমি এই টপিক যেটা লিখেছি বা বলতেছি সেটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, খুব সহজে তোমরা যাতে এটা পারো। কার্যপ্রণালীটা খুব গুরুত্বপূর্ণ। লিথিয়াম আয়ন ব্যাটারি ডিসচার্জের সময় লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে যায় আর চার্জিংয়ের সময় ক্যাথোড থেকে অ্যানোডে আসে। অর্থাৎ উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন কার্যকারিতা পুনরুদ্ধার হয়, অর্থাৎ রিচার্জিত হয় অথবা ডিসচার্জিত হয়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে তড়িৎ চার্জ উৎপাদনের বিক্রিয়া হলো নিম্নরূপ। আমরা বিক্রিয়াটা লিখে দিচ্ছি। আমাদের কয়েকটা জিনিস আমরা বলেছি যে লিথিয়াম আয়নের মধ্যে অ্যানোড হিসাবে সাধারণত লিথিয়াম আয়ন যুক্ত গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়, আর ক্যাথোডে সাধারণত দ্বিধাতব অক্সাইড ব্যবহার করা হয়। ইলেকট্রোলাইট হিসেবে আমরা সাধারণত লিথিয়ামের জটিল লবণ ব্যবহার করি। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমরা অ্যানোডে কি আছে একটু দেখি বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া LiN6, এই এন দিয়ে অণুর সংখ্যা মিন করবে যে কতগুলা অণু আছে। তাহলে এই লিথিয়াম ইলেকট্রন যখন পাস করবে, একটা লিথিয়াম একটা ইলেকট্রন পাস করতে পারে, তাহলে এন সংখ্যক লিথিয়াম এন সংখ্যক ইলেকট্রন পাস করবে। তাহলে উৎপন্ন হবে কি এন সংখ্যক লিথিয়াম আয়ন, যার মান +1। আর আমি তো এখানে লিখে দিলাম, আর কার্বনটার সাধারণত নর্মাল আকারে থাকে। তো ক্যাথোডে কি বিক্রি হবে? ক্যাথোডে আমাদের ওই দ্বিধাতব অক্সাইড ব্যবহার করা হবে। আমাদের একটু মনে রাখতে হবে যেহেতু এন এর কোনো ভ্যালু আমরা দিই নাই, আমার তো ইলেকট্রন এই এন সংখ্যক ইলেকট্রনকেই ওকে প্রবেশ করাতে হবে, 1 - n এরকম একটা সংখ্যা, তার সাথে কোবাল্ট
অক্সাইড ব্যবহার করব, সাথে আমাদের এন লিথিয়াম আয়ন প্লাস এন সংখ্যক ইলেকট্রন আইসা প্রবেশ করবে। তাহলে এই পুরো অংশটা যদি আমি যোগ করি তাহলে উৎপন্ন হবে লিথিয়াম কোবাল্টিক অক্সাইড। এটা এটা একটু ছোট করে হবে, এটা প্লাস কার্বন। কার্বনটা তো এখানে থাকবে না, মানে অংশটা আমরা একটু, এই অংশটা হবে, কার্বনটা তো নাই, কার্বনটা তো এখানে আছে, কার্বন সলিড। তাহলে আমি যদি সাময়িকভাবে যোগ করি তাহলে লিথিয়াম এন সংখ্যক কার্বন বা গ্রাফাইট, তার সাথে লিথিয়াম আয়ন প্লাস এন সংখ্যক লিথিয়াম উৎপন্ন হবে, এন সংখ্যক লিথিয়াম আয়ন প্লাস কার্বন প্লাস লিথিয়াম কোবাল্টিক অক্সাইড। যেহেতু এটা থাকবে না, তো এটা কাটা যাবে, সো এখান থেকে এটা তৈরি হচ্ছে। ওকে, এখন ডিসচার্জিং এর সময় কি হবে? ডিসচার্জিং এর সময় লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে এবং চার্জিং এর সময় বিপরীতক্রমে লিথিয়াম আয়ন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবেশ করবে। আর এদের চার্জিং এর সময় কোবাল্টের কিছু জারণ মানের পরিবর্তন হয়, সেই বিষয়টা আমরা একটু লিখে দিই। কোবাল্ট আয়নের যে জারণ মানের পরিবর্তন হয় সেটা একটু লিখে দিচ্ছি। চার্জিং এর সময় এটা তৈরি হয়, আর ডিসচার্জিং এর সময় সেই ইলেকট্রনটা আবার গ্রহণ করে কোবাল্ট 3+ আয়ন তৈরি করে। এটার বিভব সাধারণত 4.6 থেকে 4.7 ভোল্টের মধ্যে থাকে। আর আমরা এই লিথিয়াম আয়ন সাধারণত ফোন, ল্যাপটপ, সেল, ডিজিটাল ক্যামেরা, পেসমেকার, পাওয়ার টুলস ইত্যাদিতে ব্যবহার করে থাকি। তোমাদের পরীক্ষায় লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড স্টোরেজ সেল দুইটার খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রতিবারই প্রায় আসে। সো তোমাদের উচিত এটা খুব সুন্দর করে মনে রাখা। ওকে, এরপর ফুয়েল সেলটা খুব গুরুত্বপূর্ণ, ফুয়েল সেলটাও দরকার, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ফুয়েল সেল কি? ফুয়েল সেল একটি বিশেষ ধরনের প্রাইমারি সেল। এই সেলে যেসব রাসায়নিক দ্রব্য তড়িৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় সেগুলো কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সরিয়ে নতুন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়। এই কাজটি অবিরাম চলতে থাকে। ফুয়েল সেল হলো একটি তড়িৎ রাসায়নিক কোষ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তার মানে একটি জ্বালানির রাসায়নিক যে শক্তি সেটাকে কিসে রূপান্তরিত করে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। জ্বালানি হিসাবে সাধারণত হাইড্রোজেন, হাইড্রোকার্বন তথা প্রাকৃতিক গ্যাস এবং অ্যালকোহলের সঙ্গে প্রধানত অক্সিজেন বা অন্য কোনো জারক পদার্থ ব্যবহার করা হয়। যতক্ষণ জ্বালানির উৎস অক্সিজেন ও বায়ুর প্রবাহ থাকে ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ চলতে থাকে। আর এটার একটা মূলনীতি আছে, সেই মূলনীতিটাও আমরা একটু শিখে ফেলি। সব ধরনের ফুয়েল সেলের সকল কার্যকর পদ্ধতি একদম সেম, মানে একই রকম। সাধারণত এতে তিনটি অংশ থাকে, একটা অ্যানোড, একটি ক্যাথোড, একটা ইলেকট্রোলাইট। এই তিনটি অংশে দুটি সংযোগস্থল, দুটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, সংযোগস্থলে দুটি রাসায়নিক বিক্রিয়া ঘটে। ওকে, এই দুটি রাসায়নিক বিক্রিয়ার ফলে জ্বালানি জারিত হয়ে পানি, কার্বন ডাই অক্সাইড অথবা অন্য কোনো পদার্থ তৈরি করে এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। ফুয়েল সেলের কিছু প্রকারভেদ আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা প্রকারভেদগুলোর নাম একটু বলে দিই। 1. প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল। 2. ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। 3. কঠিন অক্সাইড ফুয়েল সেল। 4. গলিত কার্বনেট ফুয়েল সেল। 5. অ্যালকালাইন বা ক্ষারীয় ফুয়েল সেল। এই কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই টাইপের ফুয়েল সেল হওয়া পসিবল। এগুলোর তেমন ভিতরের টপিক আসে না, তোমরা সংজ্ঞাগুলো পড়বা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাগবে সেটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল কি, হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন এবং কার্যপ্রণালী খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন ফুয়েল সেল,
সর্বাধিক প্রচলিত ফুয়েল সেল হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল নামে এটা পরিচিত। এ সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সাধারণত অ্যালকালাইন মানে ক্ষারীয় দ্রবণ যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। একে অ্যালকালাইন ফুয়েল সেলও বলা হয়। গঠন: হাইড্রোজেন ফুয়েল সেলের সাধারণত উত্তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড ইলেক্ট্রোলাইট হিসেবে উপস্থিত থাকে। এ সেলে অ্যানোড হিসেবে নিকেল আবরণযুক্ত সছিদ্র গ্রাফাইট এবং ক্যাথোড হিসেবে নিকেল ও নিকেল অক্সাইডের আবরণ দেওয়া গ্রাফাইট দণ্ড ব্যবহৃত হয়। প্রথমটা হলো সছিদ্র নিকেল আবরণযুক্ত সছিদ্র গ্রাফাইট মানে ছিদ্রযুক্ত নিকেলের আবরণ দেওয়া গ্রাফাইট। আর ক্যাথোড হিসেবে থাকবে নিকেল ও নিকেল অক্সাইডের আবরণ দেওয়া গ্রাফাইট দণ্ড। ওই সেম টাইপের জিনিস, একটা মধ্যে ছিদ্র থাকবে আর একটা থাকবে না। দুটি তড়িৎদ্বারে নিকেল ও নিকেল অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে। কার্যপ্রণালী: অ্যানোডে জ্বালানি হিসেবে আমরা হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোডে জারক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হবে। উচ্চ চাপে প্রবিষ্ট গ্যাস সছিদ্র গ্রাফাইট দিয়ে তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে প্রবেশ করবে। আমরা একটা ছবি আঁকি, তারপর এটা নিয়ে একটু ব্যাখ্যা করব। একটু দেখো, আমরা ছবিটা আঁকতেছি, এটা এটা হয়ে যাবে, ফাঁকা থাকবে। এখানে হাইড্রোজেন, এই বরাবর আমরা অক্সিজেন প্রবেশ করাবো, এই বরাবর আমরা স্টিম স্টিম আচ্ছা স্টিম তো এটা ঢুকবে না, এটা বের হবে, H2O। তো এই প্রবাহিত হবে, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। ওকে, এটা এটাও নিকেলের আবরণ দেওয়া গ্রাফাইট, এটাও নিকেলের আবরণ দেওয়া গ্রাফাইট দণ্ড। দুইটাই অ্যাকচুয়ালি সছিদ্র মানে ছিদ্রযুক্ত থাকে। একই জিনিস, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এই দুইটা জিনিস জানতে হবে। সো আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের যদি বলি যে এটা কিভাবে হয়, অ্যানোড জ্বালানি হিসেবে আমরা সাধারণত হাইড্রোজেন পাঠাবো। আর এটা এই অংশটা পুরোটা আটকানো থাকবে, এখানে কিছু ইলেকট্রোলাইট থাকবে। এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড ইলেকট্রোলাইট, অ্যাকুয়াস। আর এখান দিয়ে আমি অক্সিজেন প্রবেশ করাবো। উচ্চ চাপে প্রবিষ্ট গ্যাস সছিদ্র গ্রাফাইটের তপ্ত দ্রবণে প্রবেশ করানো হয়। মানে এই অংশগুলো আমাদের এই গ্রাফাইটের মধ্যে এসে জমা হবে বা গ্রাফাইটের সাথে যুক্ত হবে। অ্যানোডে প্রবিষ্ট হাইড্রোজেন তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন মুক্ত করে। তার মানে এই যে এটা কি করবে, এর সাথে হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে ইলেকট্রনটা মুক্ত করে দিবে। আর এরপর যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা সরাসরি ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডের ধনাত্মক প্রান্তে স্থানিত ইলেকট্রন অক্সিজেনের এবং পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। ওকে, তাহলে আমরা একটু দেখি কি কি হয় অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া কি হয়, হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে পানি। আমি যদি সমতা করি, সমতা করলে একটু দেখবা পানির দুইটা আছে, অক্সিজেন অক্সিজেন একটা আছে। সমতা করলে এখানে 2 অণু, এখানে 4 অণু, এটা 4 অণু হবে এবং 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন ত্যাগ করবে। তারপর কি ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া কি হবে, অক্সিজেন সেই পানির সাথে যুক্ত হবে, 4টা ইলেকট্রন আসবে এসে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। এই সেই হাইড্রোক্সাইড আয়নটা আবার উপরের দিকে চলে যাবে। সো এই হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড কাটাকাটি যাবে। আমি যদি সামরিক লিখি 2H2 প্লাস O2 প্লাস 2H2O ইকুয়াল টু 4H2O, দেখা যাচ্ছে না, সুতরাং 2H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু 2H2O, এই অংশটা তৈরি হবে।
ওকে, এটা হলো আমাদের সাময়িকভাবে পিকচার। আর বাকি যে দুই একটা কথা সেটা তোমরা বই থেকে দেখে নিবা, বাণিজ্যিকভাবে কি কি ব্যবহার করা হয় সেই বিষয়গুলো। আমরা হলো সামরিকভাবে একটু সাধারণ আলোচনা করেছি যে যা যা দরকার তা নিয়ে। এরপর হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে হলে এই ধরনের ফুয়েল সেল থেকে অবিরাম তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তারপর তড়িৎ প্রবাহের পাশাপাশি এসেল উপজাত হিসেবে পানি উৎপন্ন করে। মহাশূন্যের তড়িৎ এর উৎস হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল খুবই সুবিধাজনক। পানি উৎপন্ন হয় বলে মহাশূন্য নভোচারীদের পানীয় জলের চাহিদা এ থেকে মেটানো যায়। আর যানবাহনে বিকল্প শক্তি উৎস হিসেবে এই সেল ব্যবহার করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় এটা আসে, প্রায় আসে, হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা কি। ওকে, এই তোমাদের টপিক ছিল, আর তেমন কিছু নাই। আর টেস্ট পেপার থেকে তোমাদের উচিত অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করা, অঙ্ক সাথে থিওরি যা যা আছে তোমরা দেখবা। এই চ্যাপ্টারে টেস্ট পেপার করতে গেলে একটু সাবধান, কারণ আমি গত বছর টেস্ট পেপারে দেখেছি অনেক অঙ্ক ভুল ছিল। তো যে কোনো কিছু করার সময় যদি কোনো কনফিউশন হয় আমার লেকচার ফলো করবে, এবং কোনো কনফিউশন হলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবে। ওকে, ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।